দেশকে সঠিক পথে নিতে নির্বাচনই একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন দিবে বলেও প্রত্যাশা তার। সকালে সিলেটে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করেন ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় তিনি জানান, জনগণ নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায়। লন্ডনের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের আলোচনা হয়েছে, তাই বিএনপি আশা করছে ওই আদলেই দেশ এগিয়ে যাবে। দলীয় কর্মসূচি হিসেবে কিছুক্ষণের মধ্যে নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন নেতারা। এরপর দুপুরে স্টার প্যাসিফিক হোটেলে কেন্দ্রীয় নেতারা জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের জন্য এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি উল্লেখ করে এ নিয়ে সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি দেখার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই বলে আবারও পরিষ্কার করেন তিনি। তবে নির্বাচনের আগে নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির তাগিদ দেন তিনি। সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন নিয়ে জামায়াতের শক্ত অবস্থানের কথা তুলে ধরে এই নেতা বলেন, 19 জুলাইয়ের জাতীয় সম্মেলনে এসব দাবির বিষয়ে সুস্পষ্ট অবস্থান তুলে ধরবে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সময় স্বল্পতাকে বিবেচনায় রেখে দ্রুত কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের এই বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় ডক্টর আলী রিয়াজ আরও বলেন, ঐকমত্য কমিশন কোনো দলের ওপর কিছু চাপিয়ে দিতে চায় না। যার যার মতো করেই সিদ্ধান্ত নিচ্ছে রাজনৈতিক দলগুলো। যে বিষয়গুলো নিয়ে বিতর্ক রয়েছে সেগুলো বাদ দিয়েই কমিশন এগিয়ে যাচ্ছে। এদিকে এখন পর্যন্ত আলোচনায় রাজনৈতিক দলগুলো মোট 5টি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে। গুরুত্বপূর্ণ মৌলিক বাকি বিষয়গুলোতে একমত হতে আজ আবারও আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো। এর আগের আলোচনায় রাজনৈতিক দলগুলো 5টি বিষয়ে একমত হলেও অধিকাংশ বিষয়ে এখনও মতের অমিল রয়ে গেছে। অনেক বিষয় অমীমাংসিত থাকায় আলোচনার টেবিলেও ওঠেনি সেগুলো। আমরা চেষ্টা করছি, যেমন ধরুন যে কোনো বিষয়ে যখন আলোচনার পরপরই ফিরে গিয়ে কমিশন উপযোগীভাবে বসছে, কি করে সংশোধিতভাবে জিনিসগুলোকে আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানকে ধারণ করেই তৈরি করা যায়, সেই চেষ্টাটা আমাদের আছে, সেটা আমরা অব্যাহত রাখবো। ফলে অনেক কিছু কিন্তু বাদ দিয়ে অগ্রসর হতে হচ্ছে, কারণ সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না, সকল দল তবু আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। দর্শক, ঐকমত্য কমিশনে এই মুহূর্তে কথা বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আয়ত্তের মধ্যে তাদের ঘরের কাছে
সেই বিচার ব্যবস্থাকে নিয়ে যেতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আর দ্বিতীয় পর্যায়ে যেটা আজকে আলোচনাটা শুরু হয়েছে, জরুরি অবস্থা কিভাবে জারি করা যাবে। জরুরি অবস্থা আমার যেটুকু মনে হয়েছে, জরুরি অবস্থা জারির ব্যাপারে হয়তো সাধারণ একটা হয়তো ঐক্যমত থাকবে হয়তো দিন শেষে, কিন্তু জরুরি অবস্থা কোন প্রেক্ষিতে জারি হবে, কিভাবে জারি হবে এবং জরুরি অবস্থা জারি করবার ক্ষেত্রে নাগরিকদের অধিকার বা মানবিক অধিকার সেটা কতখানি স্থগিত থাকবে, এটা একটা বড় একটা আলোচনার বিষয়। আমরা হয়তো বিকেলের সেশনে আমাদের বক্তব্য রাখবো। এখানে আপনাদের উদ্দেশ্যে তো একটা কথা যেটা বলতে পারি, আমরা মনে করি কোনো প্রাকৃতিক কারণে, কোনো রাজনৈতিক কারণে অথবা কোনো সামাজিক কারণে জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে বিভিন্ন দেশে, কিন্তু অতীতে বাংলাদেশে যখন জরুরি অবস্থায় কায়েম করা হয়েছে প্রধানত রাজনৈতিক বিবেচনায়, যারা সরকার থাকেন তাদের রাজনৈতিক বিবেচনায়, তাদের দলীয় বিবেচনায় প্রধানত তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জায়গা থেকে আমাদের এখানে এ পর্যন্ত জরুরি অবস্থাগুলো জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারির ক্ষেত্রেও সেখানে পার্লামেন্টে আলোচনা, মন্ত্রী পরিষদে পর্যাপ্ত আলাপ আলোচনা, এই পর্যায়গুলো পার হয়ে এ পর্যন্ত এখানে জরুরি অবস্থাটা কার্যকর হয়নি। আর শেষ বাক্য হচ্ছে এই ব্যাপারে আমরা মনে করি ক্ষেত্র বিশেষে কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য হয়তো নির্দিষ্ট ব্যবস্থাপনার জরুরি অবস্থা জারি করা যেতে পারে, কিন্তু আমরা মনে করি প্রধানত নাগরিকদের যে স্বীকৃত গণতান্ত্রিক সাংবিধানিক তাদের যে মানবিক অধিকার সেটাকে আসলে অস্বীকার করে স্থগিত রেখে আমরা মনে করি সেখানে জরুরি অবস্থা আসলে চালু করবার কোনো কারণ নেই। বাংলাদেশ অতীত অভিজ্ঞতা খুবই খারাপ, এগুলোকে অ্যাবিউজ করা হয়েছে, সুতরাং এগুলো বিবেচনা রেখে নিশ্চয়ই আমরা বিকেলের সেশনে আলোচনা করব, পরে ব্যাপারে সিদ্ধান্ত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। না এখন আচ্ছা বন্ধুগণ, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে শুনেছেন। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে ছোট করে একটু কথা বলি। আপনারা হয়তো চিনতে পারেন, আমি রুহিন হোসেন প্রিন্স, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এইখানে হিসাবে জয়েন করেছি। এখানে আমাদের বাসদের সাধারণ সম্পাদক বদরুল ফিরোজ আছেন, এখানে রকনুজ্জামান আছেন জাসদের নেতা, এখানে আনোয়ার হোসেন বাবু ভাই আছে বাংলাদেশ জাসদের নেতা, এখানে কমিউনিস্ট পার্টির সম্পাদক সাজিদুল হক রুবেল উনি আছেন, এখানে নিখিল দাস বাসদের সম্পাদক উপস্থিত আছেন। আমি সংক্ষেপে কংক্রিট পয়েন্টে বলি। আপনারা শুনেছেন প্রথম পর্বে আজকে আলোচনায় ছিল যে বিচার বিভাগ সংস্কার কমিশনের অনেকগুলো যে আদালত, অনেকগুলো যে প্রস্তাব, তার মধ্যে ছিল উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ। এই ব্যাপারে আমরা যে কথা বলেছি, প্রথম কথা কি, আমরা আগের দিনও বলেছি, আমরা তো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ চাই। সে বিকেন্দ্রীকরণ চাই কি জন্যে? যাতে জনগণের কাছে তার যে জীবনমান উন্নয়নের দর্শক, ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেয়া হবে 10 জুলাই। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এদিন নির্ধারণ করেন। এদিন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পলাতক 2 আসামিকে নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন। দর্শক, আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 24 জুলাই অভ্যুত্থানে হত্যাসহ অন্যান্য অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। অপরাধ সংগঠনের জন্য হাসিনাকে প্রধান দায়ী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে প্রসিকিউশন। হাসিনার উস্কানিমূলক বক্তব্য, ফোনালাপে আন্দোলন দমনে গুলির নির্দেশ, হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, প্ররোচনা সহ 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এই মামলায় অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার রাষ্ট্রপক্ষের অভিযোগের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। আসামি পক্ষের যুক্তির জবাব দেন প্রসিকিউশন। উভয় পক্ষের বক্তব্য শুনে 10 জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করে বিচারক। 1 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এই 3 জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেই 5টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে।
আগামী 10 জুলাই 2025। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনের হত্যার মামলার শুনানি হয় ট্রাইব্যুনাল 1-এ। সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে আদালতে আনা হয়। মামলার পরবর্তী শুনানি 7 সেপ্টেম্বর ধার্য করা হয়। সৈকত সাদিক, 71, ঢাকা। পুরো পরিবারের জন্য 2 দিনে মেলে মাত্র 1 কলস খাবার পানি, অর্থাৎ মাত্র 10 থেকে 12 লিটার। এই পানিটুকু জোগাড় করতেই পাড়ি দিতে হয় অন্তত 1.5 কিলোমিটার পথ। প্রতিদিন ন্যূনতম 2 গ্লাস পানিও খেতে পায় না সাতক্ষীরার মুন্সিগঞ্জের আর পাঙ্গাশিয়া গ্রামের মানুষ। পানি বেষ্টিত এই বদ্বীপে এমন বাস্তবতা অবিশ্বাস্য হলেও সুন্দরবন উপকূলের হাজারো মানুষের জন্য এটাই সত্যি। রিচার্ড পিউরিফিকেশনের ছবিতে উপকূলীয় মানুষের খাবার পানির সংকট নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। চারপাশে থই থই পানি, কিন্তু নেই এক ফোঁটা নিরাপদ খাবার পানি। পানির অপর নাম জীবন, আর সেই জীবন বাঁচাতে কলসি কাঁখে দূরের পথে নামতে হয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের আর পাঙ্গাশিয়া গ্রামের নারীদের। ছবির মতো সুন্দর মনে হলেও গ্রামের 40টি পরিবারের নারীদের এভাবেই রোজ পাড়ি দিতে হয় 3 কিলোমিটারের বেশি পথ। দুদিনে মাথায় পাই, 2-3 দিন করে হয় 1 কলস জল। খাওয়ার পানির কষ্ট প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূর থেকে খাওয়ার পানি। একদিন তাও হয় না, তাও ওই টেনে টুনে নিয়ে যায়। আর বর্ষার জলটা এসব খাই, তাও বর্ষার জল খালি তাও অসুস্থ হয়ে যায়। এই 10 লিটার হবে, এই 2 দিন করতে হয়, একদিন পর পর পানি দেয়। অনেক জল, কিন্তু এই জল খাওয়ার উপযোগী না। এখান থেকে কত দূর হবে? এই তো দেখা যাচ্ছে, এইটার থেকে পানির জন্য তাদের এই যুদ্ধ চলছে যুগের পর যুগ। সেই পাকিস্তান আমলে এই গ্রামে বিয়ে হয় ষষ্ঠী মোড়লের। তার পুরো জীবন গেছে পরিবারের জন্য পানি টেনে। বৃদ্ধ বয়সেও থেমে নেই সেই পানি সংগ্রহের লড়াই। জল তো হলো আগে, জীবন হলো জল। ও বাবা, আমার বিয়ে হয়েছে খানের আমলে, আর সেখান থেকে এই পর্যন্ত জল টানতেছি। যেদিন বাঁচতে পারি সেদিন শরীর যখন ভালো থাকবেন তখন টানবো। লম্বা পথে পানি ভর্তি কলস টানতে টানতে ক্লান্তি আসে, থমকে যায় পা দুটো। তাই তো কলসের কাঁখ বদল হয়, কিন্তু খাবার পানি বয়ে আনার চিত্রটা বদলায় না এ অঞ্চলে। এই বিলাইত গ্রামে 45টির বেশি পরিবার বসবাস করে, যারা সকলেই প্রায় ভূমিহীন বা হতদরিদ্র। তাদের জন্য 2025 সালেও আমরা খাবার পানির সংস্থান করতে পারিনি। এই বাংলাদেশের সবাইকে নিয়ে উন্নয়নে এগিয়ে যাওয়ার যে কথা বলেছি আমরা গেল 15-20 বছর ধরে, সেখানে মানুষের প্রথম যে চাওয়া খাবার পানি, সেই খাবার পানিটুকু আমরা সরবরাহ করতে পারিনি। লোনা পানি ঘেরা আর পাঙ্গাশিয়া গ্রামের হতদরিদ্র মানুষের এটাই নিষ্ঠুর বাস্তবতা। যেখানে পাল পাতে সেখানে লবণাক্ত পানি ওঠে। এই জলের কষ্ট খুব আমাদের, 3 কিলোমিটার। জলটা দেয় আমাদের, জল থেকে আমরা ভীষণ উপকার পাচ্ছি। প্রতিদিন দেয় না, একদিন পর একদিন কলসকে জল দেয়, এমনি ফ্রি। মার্চ, এপ্রিল, মে, জুন এই 4টে মাসের খাবার পানির খুবই অভাব। এলাকাবাসীর এই খাবার পানির যোগানদাতা জান্নাত অ্যান্ড মদিনা অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তা লন্ডন নিবাসী ইসলাম খান। 2020 সালে কাঁকড়া প্রক্রিয়াজাত কারখানা চালুর পর থেকে বিনে পয়সায় প্রতিদিন কয়েক হাজার লিটার খাবার পানির যোগান দিয়ে যাচ্ছেন তিনি তার এই ফার্মের মাধ্যমে। তা পাবো কোথায়? এরকম জল যদি খাই তো ওরকম ফুরিয়ে গেলে আর কোনো, তো ওই খাবার পরই একটু স্ক্যান করে খাইয়ে নি। তাই এসে বলি যে বাবা একটুখানি দেখ, আত্মাটা ভরছি। এই বাবা যে আমার জল দিয়ে বাঁচিয়ে রেখে নিতেই ওই খাই, সংসারে 7-8টা লোক আছে। তো এগুলো দেখে সে আমাদেরকে পরবর্তী বললো, ভাই আমরা যদি একটা ফ্রি মানুষকে, এই এলাকার মানুষকে যদি ফ্রি পানি দিতে পারি, একটু ভালো কিছু করতে পারি। ছোটো একটা প্ল্যান করছিল প্রথমে। তো এই প্ল্যান্টের যে পানি, আমাদের ফ্যাক্টরি, আমাদের কাজ, এটা দিয়ে এই এলাকার মানুষকে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আমরা আরও বড় করে একটা পানি প্ল্যান্ট এখানে বসাইছি। বসানোর পরে এখন প্রতিদিন গড় আমরা এই এলাকার প্রায় 200 থেকে 300 মানুষকে আমরা রেগুলারই পানি দিচ্ছি। 2020 সালের আগে খাবার পানি সংগ্রহের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। 5-6 কিলোমিটার দূরের একটি পাম্প ও পুকুরই ছিল খাবার পানির একমাত্র উৎস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লোনা পানির এই জীবন তাদের চতুর্মুখী সংকটে ফেলেছে। সুশান্ত সিনহা, 71, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা।
আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬টি অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল থেকে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত দেশের উপকূলীয় এলাকা, টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। সাগর রয়েছে উত্তাল অবস্থায়। ঝুঁকির মুখে উপকূলীয় বেড়িবাঁধ, পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। প্রতিটি সমুদ্র বন্দরে এখনও ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 30-এ। এছাড়া নতুন করে আরও 63 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদিকে পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি মৌসুমে জেলায় সরকারিভাবে শনাক্তের সংখ্যা 700 ছাড়িয়েছে। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। দক্ষিণের জেলা বরগুনা ও পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। এদিকে রবিবার রাতে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এদের একজন পাথরঘাটা উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম এবং অন্যজন বেতাগী উপজেলার বাসিন্দা শেফালি বেগম। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 30-এ। এছাড়া নতুন করে আরও 63 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3522 জন। দিনের বেলা কামড়ায়, এই মশাটা যখন একটা ডেঙ্গু রোগীকে কামড়ায়, যখন আরেকটা রোগীকে কামড়াচ্ছে রাতের বেলা, তখন তারও হচ্ছে। সুতরাং এইটা পরিচ্ছন্নতা অভিযানটা এইটা চালু রাখতে হবে এবং মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকতে হবে। জেলায় এখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 206 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি 145 জন। এদিকে গত 24 ঘন্টায় পটুয়াখালীতে নতুন 21 জন সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 79 জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 25 এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 18 জন। এদিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর আলাদা ওয়ার্ড না করায় মেডিসিন ও শিশুসহ বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এসব ওয়ার্ডে বেডের তুলনায় দ্বিগুণ রোগী থাকায় ডেঙ্গু রোগীরা বেড বরাদ্দ পাচ্ছেন না। রবিবার থেকে জ্বর, পরে মঙ্গলবার অনেক অসুস্থ, হসপিটালে নিয়ে আসছি মঙ্গলবার বিকেলে, টেস্ট দেওয়ার পর ডেঙ্গু ধরা পড়ছে। আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে আমি সোমবারে বাড়িতে আসছি। তা সোমবার রাত থেকে আমার এই জ্বরটা আসছে আর কি। ডেঙ্গুর জন্য আমরা আলাদা করে ওয়ার্ড করা হয় নাই, তবে এই ওয়ার্ডের ভিতরেই কয়েকটা বেড রিটার্ন করে রাখছি যে এখানে ডেঙ্গু থাকে। চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত পটুয়াখালীতে মোট 761 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে মির্জাগঞ্জ উপজেলাতেই শনাক্ত হয়েছেন 381 জন। হাসিবা আলী বর্ণা, 71। জুলাই গণঅভ্যুত্থানে বাংলা ব্লকেড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির 7ম দিনের পদযাত্রার শুরুতে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গেল বছরের 3 আগস্টের এক দফার মতো এবারও আরও একটি 3 আগস্ট দেখবে দেশের মানুষ। এরপর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সামগ্রিক বাংলাদেশের উন্নয়ন ও সমস্যা বুঝতেই তাদের এই পদযাত্রা। এরপর মাদ্রাসা মোড় ও স্বাধীনতা চত্বরে রয়েছে পথসভা। এনসিপির নেতারা জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বনপাড়া এলাকায় আরও একটি পথসভা শেষে দুপুর 2টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রা কর্মসূচি রয়েছে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের 1 বছরে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে সারা দেশে জুলাই পদযাত্রা শুরু করে এনসিপি। এই কর্মসূচি চলবে আগামী 30 জুলাই পর্যন্ত। আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। এই মাসে জুলাই সনদ হওয়ার কথা, জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে। তারপর আমরা 5ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব। 3রা আগস্ট এনসিপি তো এনসিপির ইশতেহার দেবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি। বাংলা ব্লকের কর্মসূচি প্রথম কোনো একটা কর্মসূচি, যেটা হচ্ছে নেমিংটা, টার্মিনোলজিটা মানুষের কাছে একদম নতুন ছিল। মানুষ ভাষাগত কারণে মানুষ এটার সাথে এনগেজ ফিল করে, একদম প্রান্তিক জনপদ থেকে শুরু করে তাদেরও একটা আগ্রহ ছিল আসলে এই বাংলা ব্লকের
কি ধরনের কর্মসূচি, এই ইভেন্টটা কি? কয়েক কিলোমিটার পথ রিকশা চালিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে দেখা করতে রাজশাহীতে এসেছেন রিকশা চালক রাজু ইসলাম। জুলাই আন্দোলনে একসাথে কারাবন্দী ছিলেন তারা। এরপর বহুবার আক্তারের খোঁজ করেছেন, দেখা মেলেনি। অবশেষে পদযাত্রা শেষেই অপেক্ষার প্রহর ফুরায়, দেখা হয় প্রিয় মানুষটির সাথে। আব্দুল করিম সুমনের ক্যামেরায় রিকশা চালক রাজুর আনন্দ ঘন সেই মুহূর্তের খবর জানাচ্ছেন রাশেদ আনিস। খুঁজছেন, কিছুক্ষণ পর বোঝা গেল তিনি খুঁজছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। যাকে পাচ্ছেন তাকেই জিজ্ঞাসা করছেন তার কথা। রাজশাহীতে জুলাই পদযাত্রার খবর শুনে আক্তার হোসেনের খোঁজে প্রায় 30 কিলোমিটার পথ রিকশা চালিয়ে পর্যটন মোটেলে এসেছেন এই রিকশা চালক মোহাম্মদ রাজু ইসলাম। আমি আসছিলাম আক্তার ভাইয়ের সঙ্গে দেখা করতে, লহটা থেকে প্রায় 30 কিলো। ভাইয়ের সঙ্গে কেরানীগঞ্জ কারাগারে ছিলাম। তে আমাদের কাছে সেই সময় একটি দিনকে 365 দিনের মতন হয়েছে। তখনও তার সাথে দেখা হয়নি আক্তারের। রাজু জানান, জুলাই আন্দোলনের সময় তারা একসাথে কারাবন্দী ছিলেন। আমি মিরপুর 2 নম্বর ফ্লাইওভার নিচে থেকে আমি গ্রেপ্তার হয়েছিলাম। মানে যেই জুলাই আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলাম জুলাই মাসের 17 তারিখে। আমাকে সেই জায়গায় থেকে 2 নম্বর যে থানাটা আছে ওই থানাতে আমাকে রাখছিল। এক পর্যায়ে আক্তার হোসেনের সাথে দেখা হলে আবেগ আপ্লুত হয়ে পড়েন রাজু। কবিতা করলেন আপনি, তারপর কারা বলেছেন ভাবছি সে কাজে ব্যঙ্গ করে কবিতা করছেন, ওই কারণে আপনার মারধর করে মনে হয়। আক্তার হোসেনও তাকে দেখে খুশি হন, দাওয়াত দেন ঢাকায় এসে দেখা করার। এত অল্প বয়সী একটা ছেলে, তাকে গ্রেফতার করে মারধর করে তারপরে তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। কোনো পোশাক ছিল না, এক পোশাকে জেলখানায় থাকতে হয়েছে, কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি। এই যে রিক্সা চালক, শ্রমিক, মজুর, মাদ্রাসার ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নানা বয়সী মানুষেরা তারা সবাই যে আন্দোলনটাতে এসে যুক্ত হইলেন, সে মানুষের যে মনের কথাগুলো, সে মানুষের যে চাওয়ার জায়গাগুলো, সেগুলোই আমরা আসলে বাস্তবায়ন করতে চাই। মলিন মুখটা আনন্দে ভরে উঠল। এবার ফেরার পালা। পথে রিকশায় যাত্রী নিয়েই বাড়ির দিকে রওনা দেন রাজু ইসলাম। রাশেদ আনিস, ৭১, রাজশাহী। চাকুরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জল কামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে এই ঘটনা ঘটে। কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ, কিন্তু তাতে সাড়া না দিলে পুলিশ জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় 6টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে পুলিশ সহ আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়। পাশাপাশি আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটকও করা হয়। পরে পুলিশ ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্য ভবনের দিকে নিয়ে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পরিকল্পিতভাবে আমাদের বিভিন্ন ইউনিটের বাইরে, যেমন ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় 47টা 48টা ব্যাটালিয়ন থেকে প্রায় 8-9 হাজার বিডিআর সদস্যরা চাকরিচ্যুত করছে। কোনো অন্যায় নাই, কিছু না। আমি সিআইডি গ্রেপ্তার হয়েছি প্রথম। সিআইডি গ্রেপ্তার হওয়ার পরে আমাদের সেই জায়গায় দেখলো যে কিছু পায় নাই, আমাকে জেলে দিয়ে দিয়েছে 7 বছর জেলে। প্রজ্ঞাপনের যে স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে, প্রজ্ঞাপনের উম্মল ধারা, এটাকে বাতিল চাই। আমাদের যারা নিরপরাধ জেলবন্দি আছে তাদের মুক্তি চাই। পাশাপাশি আমরা যারা প্রহসনের নামে আমরা বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়েছে, আমাদের চাকরি ফেরত চাই। চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সোমবার থেকে জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডকের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা হচ্ছে। গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। 10 বছর আগে 2015 সালে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক নামের একটি প্রতিষ্ঠান এনসিটিতে
কন্টেইনার হ্যান্ডলিং শুরু করে। সম্প্রতি তাদের চুক্তি শেষ হওয়ায় বর্তমান সরকার নৌবাহিনীর মাধ্যমে এই টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নেয়। টার্মিনালে একসাথে 4টি মাদার ভেসেল ভেড়ানো যায়। বন্দরের 18টি গ্যান্ট্রি ক্রেনের মধ্যে 14টি ক্রেনের সংযুক্ত করা যায়।